আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভানেত্রী সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়া। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন পাপিয়া দত্ত মহোদয়া। আমি ওনাকে অনুরোধ করছি আপনাদেরকে সম্বোধন করার। নমস্কার সবাইকে। আজকের যে প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সের মধ্যে আমাদের যে মানবিক বিভিন্ন যে অনুভূতি, সেটা খুশি হতে পারে, সেটা বেদনারও হতে পারে, সেটা যন্ত্রণারও হয়। আমার মনে হয় আজকের এই প্রেস কনফারেন্স আমাদের মানবিক বিভিন্ন অনুভূতি একটি সংমিশ্রণ রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে গত দুদিন আগে দীর্ঘ দিন ধরে প্রায় 17 বছর ধরে এই দেশের 100 কোটি হিন্দুর ওপর গেরুয়া সন্ত্রাস, সনাতন সন্ত্রাস বা হিন্দিতে যদি বলি যে ভগবা আতঙ্কবাদ, যে কলঙ্ক, যে অভিযোগ ছিল, সেটা ধরাশায়ী হয়েছে। একটি ঐতিহাসিক দিন ছিল সেদিন, যখন মুম্বাই এনআইএ কোর্ট, স্পেশাল কোর্ট মালেগাঁও বোমা বিস্ফোরণ, যে বিস্ফোরণ 2008 সালের 29শে সেপ্টেম্বর হয়েছিল, সেই মামলায় 7 জন যারা অভিযুক্ত ছিলেন, যাদের উপর অভিযোগ আনা হয়েছিল মিথ্যে ভাবে, তারা যখন মুক্তি পেলেন, সেই দিনটি নিশ্চিতভাবে আমাদের এই দেশ নয়, শুধুমাত্র গোটা বিশ্বের হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল বলে আমরা মনে করি। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা বলতে পারি আমরা আনন্দিত এবং এই রায়কে আমরা স্বাগত জানাই, এবং আমরা বলতে পারি যে আমরা স্যাটিসফাইড যে এই যে অভিযোগ, এই যে কলঙ্ক গোটা ভারতবর্ষের হিন্দুদের ওপর একটি এক দুটো বিশেষ রাজনৈতিক দল দ্বারা বিভিন্ন সময়ে আনা হয়েছিল, সেই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি। দেখুন, এই ঘটনার যে প্রেক্ষাপট বা আমরা যদি পটভূমি দেখি, সেটা বলা যায় যে কোর্টের রায় যদি আমরা দেখি, তার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি যে 2008 সালে সেই ঘটনায় দুজন যে মূল, যাদের উপর সবসময় অভিযোগটা আনা হয়েছিল, আমাদের একজন আধ্যাত্মিক নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত ছিলেন। এবং এনআইএ এই স্পেশাল কোর্ট খুব স্পষ্টভাবে যে 4টি বিষয়কে তারা রেখেছেন, যে প্রথম হলো এই ঘটনার সাথে এই তদন্ত প্রক্রিয়ায় এই যে 7 জন অভিযুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে কোন রকম পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। যে মোটর সাইকেলটিকে ব্যবহার করে এই বিস্ফোরণ করানো হয়েছিল বলে অভিযোগ আনা হয়েছিল, সেই মোটর সাইকেলে যে বোমা বিস্ফোরণ হয়েছে, তারও কোনো পর্যাপ্ত প্রমাণ তদন্তকারী সংস্থা কোর্টে রাখতে পারেনি। দ্বিতীয় বিষয় হলো কর্নেল শ্রীকান্ত পুরোহিত, যার উপর অভিযোগ আনা হয়েছিল যে অভিনব ভারত সংগঠনকে ব্যবহার করে এই ঘটনা সংঘটিত করা হয়েছে, বা শ্রীকান্ত পুরোহিতের বাড়ি থেকে আরডিএক্স উদ্ধার করা হয়েছে, তারও কোনো পর্যাপ্ত প্রমাণ তদন্তকারী সংস্থা কোর্টে রাখতে পারেননি। এটা আসলে এই যে ন্যারেটিভ কংগ্রেস পার্টি তখন তৈরি করেছিল, তার পেছনে কারণ ছিল সম্পূর্ণভাবে ভোট
ব্যাংকের রাজনীতি। আমরা যদি শুধুমাত্র মালেগাঁও বিস্ফোরণ নয়, আমরা যদি 2007 সালে সমঝোতা এক্সপ্রেসের বিস্ফোরণের ঘটনাটি দেখি, সেখানেও সফদার নাগরী সহ দুজন সিমি সংগঠনের সঙ্গে যুক্ত, নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত দুজনের ওপর কিন্তু অভিযোগ আনা হয়েছিল এবং পরবর্তী সময় আমরা দেখেছি এই ঘটনায় অভিযুক্ত দুজন পাকিস্তানি মুসলিম সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়, কিন্তু পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা যদি 2007 সালে হায়দ্রাবাদ মক্কা মসজিদ বোমা বিস্ফোরণের ঘটনা দেখি, সেখানেও দেখা যায় ঘটনা সংঘটিত হওয়ার পর 100 জন পুলিশ, 100 জন, প্রায় 100 জন মুসলিম যুবক হুজি সংগঠনের সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু পরবর্তী সময় তাদেরকে রেহাই দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। 2007 সালে যদি আজমির বিস্ফোরণের ঘটনা আমরা দেখি, সেখানে দেখা যায় সেই ঘটনার পরও সেখানেও হিন্দু টেরর, স্যাফরন টেরর, সেই ন্যারেটিভ গুলো তৈরি করার প্রচেষ্টা নেওয়া হয়। 26/11 ঘটনার পরও আমরা দেখেছি কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং, উনি একটি বই লিখেছিলেন, যে বইতে পাকিস্তানকে সম্পূর্ণভাবে ক্লিন চিট দেওয়া হয় এবং সেখানেও এই যে বিজনেস মডেল, যে হিন্দু টেরর, স্যাফরন টেরর, সেই ন্যারেটিভ সেখানেও আনা হয়। আমরা এই জায়গা থেকে বলতে চাই যে এটা কোন রকম আকস্মিক বিষয় নয়। তৎকালীন ইউপিএ সরকারের সময়, বিশেষ করে আমরা যদি 2008 সাল দেখি, সেই 2008 সালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিরিয়াল যে বম ব্লাস্টের মতো বিভিন্ন ঘটনা পাকিস্তান থেকে এসে, পাকিস্তানি যারা সন্ত্রাসবাদী, যারা বিভিন্ন সংগঠন, তারা এই ভারতবর্ষে সংগঠিত করেছিল। 8-8টি জায়গায় সিরিয়াল বম ব্লাস্ট হয়েছিল এবং এই ঘটনাগুলোর পরও গোটা ভারতবর্ষ, গোটা ভারতবাসী, এই রাষ্ট্রের মানুষের যে মোটিভকে হিন্দুদের দিকে ঘুরিয়ে দিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করার প্রয়াস আমরা দেখেছি। কারণ তখন পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতবর্ষের অভ্যন্তরে কতটা প্রবেশ করে নিয়েছে, কতটা জাল বিছিয়ে নিয়েছে। ইউপিএ সরকার ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষায় সম্পূর্ণভাবে ফেল হয়েছিলেন। সেই ঘটনাটি যেন দেশের মানুষ, রাষ্ট্রের মানুষের সামনে উন্মোচিত না হয় খুব স্পষ্টভাবে, তার জন্য সেই মোটিভটিকে, দেশের মানুষের যে দৃষ্টিকে হিন্দু সন্ত্রাসবাদের দিকে ঘুরিয়ে দেওয়ার একটি প্রয়াস নেওয়া হয়েছিল। এবং খুব দুর্ভাগ্যের বিষয়, দেখুন আমি প্রথম বলেছি যে এটি খুশিরও আজকে বিষয়, আমরা স্যাটিসফাইড যে এরকম একটি রায় আজ 17 বছর বনবাসের পর আমরা শুনেছি, আমরা দেখেছি, তার জন্য আমরা খুশি, আমরা স্বাগত জানাই। পাশাপাশি এটা বলতে হচ্ছে যে দুর্ভাগ্যের বিষয় যে ভারতবর্ষে এরকম একটি সরকার ছিল, যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী পি চিদাম্বরম ডিজিপির একটি সম্মেলনে 2010 সালের 25শে আগস্ট ডিজিপির একটি কনফারেন্সে উনি এই স্যাফরন টেররের বিষয়টিকে উনি এনেছিলেন। এবং এই চিদাম্বরম, সেই চিদাম্বরম যিনি ইশরাত জাহান মামলায় ভারতবর্ষের বর্তমান গৃহমন্ত্রীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। দুজন ফেক সাক্ষী হাজির করানো হয়েছিল এবং বিভিন্ন তদন্তের সামনে এসেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আরভিএস মনিকে চাপ দেওয়া হয়েছে
হয়েছিল গৃহমন্ত্রী থেকে এই ইশরাত জাহান মামলায় যেন ভারতবর্ষের বর্তমান গৃহমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহজিকে যেন ফাঁসানো হয় এবং হলফনামায় যেন ইশরাত জাহানকে যেন পাকিস্তানের এজেন্ট হিসেবে যেন না দেখানো হয়, লস্করি তৈবার এজেন্ট হিসেবে যেন হলফনামায় যেন ইশরাত জাহানের নাম না আনা হয়, তার জন্য চাপ দেওয়া হয়েছিল। যদিও পাকিস্তানের সংগঠন লস্করি তৈবা তারা স্বীকার করেছিলেন যে ইশরাত জাহান তাদেরই সংগঠনের একজন সদস্য। প্রাক্তন আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের সুশীল কুমার শিন্ডে, উনি 2013 সালের 20 জানুয়ারি রাজস্থানের জয়পুরের কংগ্রেসের একটি চিন্তন শিবিরে উনি প্রকাশ্যে এই স্যাফরন টেররের বিষয় উনি লিখেছিলেন এবং আরো হাজার ধাপ এগিয়ে কংগ্রেসের যিনি যুবরাজ রাহুল গান্ধী 2009 সালে ভারতবর্ষে মার্কিন রাজদূত টিমোথি রোমারের সাথে কথোপকথনে উনি বলেছিলেন যে হিন্দু টেরর ইজ মোর ডেঞ্জারাস দেন লস্করি তৈবা, অর্থাৎ হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাস, লস্করি তৈবা এবং বামপন্থী চরমপন্থী অর্থাৎ নকশালবাদ মাওবাদ থেকেও ভারতবর্ষের জন্য অধিক বিপজ্জনক। এবং 2010 সালের 17 ডিসেম্বর সম্ভবত তারিখটি উইকিলিক্স এই প্রতিবেদন সকলের সামনে আনে, গোটা রাষ্ট্রের জাতির সামনে নিয়ে আসে। দেখুন, আজকে এই জায়গায় আমি একটি কথাই বলতে চাই, এই ঘটনায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল সেখানে একজন আধ্যাত্মিক নারী নেত্রী রয়েছেন, প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরজি, সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরজি, সেনা আধিকারিক রয়েছেন কর্নেল লেফটেন্যান্ট শ্রীকান্ত পুরোহিত। অর্থাৎ কংগ্রেস একই সাথে ভারতবর্ষের যে আধ্যাত্মিক, ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতি, ভারতবর্ষের যে ধর্ম, ভারতবর্ষের যে হিন্দুত্ব, ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের ভারতীয় সেনার উপর একই সময়ে একই এক ঘটনাকে কেন্দ্র করে তারা আক্রমণ করেছিলেন। 2004 সালে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মহামহিম প্রয়াত যিনি প্রণব মুখার্জি, উনি একটি বই লিখেছিলেন দ্য কোয়ালিশন ইয়ার্স। ওই বইতে উনি, ওনার লেখা ওই বইতে উনি 2004 সালে স্বামী শঙ্করাচার্যর যে গ্রেফতারের উনি বিরোধিতা করেছিলেন এবং উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরনের ঘটনায় শুধুমাত্র হিন্দু যারা আধ্যাত্মিক যারা রয়েছে, গুরু যারা রয়েছেন, তাদেরকে কেন গ্রেফতার করা হয়। আমরা যদি এর প্রসঙ্গে 2005 সালে সাবরমতী এক্সপ্রেসের ঘটনাটিকেও দেখি, সেই সময় লালু প্রসাদ যাদব, মাননীয় লালু প্রসাদ যাদব, উনি কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। ওনার নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউসি ব্যানার্জির তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হয়েছিল এই ট্র্যাজেডির ইনভেস্টিগেশনের জন্য। আফটার ইনভেস্টিগেশন তারা প্রতিবেদন পেশ করেন যে সাবরমতী এক্সপ্রেসে যারা কর সেবক ছিলেন তারাই নাকি আগুন লাগিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি থেকে বলা হয়েছিল যে এটি একটি বিকৃত প্রতিবেদন। আমরা বিভিন্ন সময় দেখুন 2000 আমি বললাম যে সমঝোতা এক্সপ্রেস এবং হায়দ্রাবাদ মক্কা মসজিদের বিভিন্ন ঘটনা, জাকির নায়েকের ঘটনা, জাকির নায়েক যাকে বিভিন্ন সন্ত্রাসবাদী ঘটনায় যিনি মূল অভিযুক্ত ছিলেন ভারতবর্ষের মাটিতে,
যাকে দিগ্বিজয় সিং থেকে শুরু করে গোটা কংগ্রেস পরিবার যাকে শান্তির দূত হিসেবে যাকে অ্যাড্রেস করতেন, কারণ তারা এই কারণে ওনাকে শান্তির দূত বানিয়েছিলেন কারণ জাকির নায়েকের এনজিও থেকে রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য তহবিল আসে, তার জন্য এই ধরনের মন্তব্য বক্তব্য তারা পেশ করতেন। আমরা এই জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ধরনের হিংসা পরায়ণ যে রাজনীতি, সেই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে। কারণ সনাতন সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি যাকে সমূলে বিনাশ করার কথা কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রকাশ্য সভায় বলেছিলেন যে সনাতনকে সমূলে ধ্বংস করে দিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে গেরুয়া, যার প্রতি এত অ্যালার্জি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলের, বামপন্থী দলের, তৃণমূলে, সাপা, বাসপা, আমাদের ভুলে গেলে হবে না যে ভারতবর্ষের জাতীয় পতাকায়ও সে গেরুয়া রঙই আছে। এত যখন অ্যালার্জি, তাহলে তো ভারতবর্ষের সে জাতীয় পতাকার গেরুয়া রঙকেও হয়তোবা কোনদিন কংগ্রেস পার্টি এসে বলবে সেটাকে পরিবর্তন করে দিতে হবে। ভারতবর্ষের যারা সাধু সন্ত রয়েছেন তারাও কিন্তু গেরুয়া বস্ত্রই পরিধান করেন এবং মহাভারতের যে কৃষ্ণের যে রথ ছিল সেই রথের ধ্বজ গেরুয়া ছিল। ভারতবর্ষের সনাতন সংস্কৃতি, এই হিন্দু সংস্কৃতিকে কখনো ধ্বংস করা যায় না। চেষ্টা প্রচেষ্টা শুধুমাত্র ইংরেজ নয়, শুধুমাত্র কংগ্রেস নয়, আমরা মোগল সাম্রাজ্যের সময় দেখেছি ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার কিরকম প্রচেষ্টা হয়েছিল, কিন্তু বারবার এত প্রচেষ্টার পরও ভারতবর্ষের সনাতন যে বিচার, যে সংস্কৃতি, যে আধ্যাত্মিক সাংস্কৃতিক যে ঐতিহ্য, অযোধ্যার রাম মন্দির, কাশী বিশ্বনাথের মন্দির এবং গুজরাটের সোমনাথ মন্দির রূপে সে সনাতন ঠিকই দাঁড়িয়ে থাকে। এবং আমি এই কথা বলে আমার প্রেস কনফারেন্স আমি শেষের দিকে যাব। আমি যেটা প্রথম বললাম যে সবকিছুর মিশ্রণ আপনারা এই প্রেস কনফারেন্সে পাবেন, কারণ এটা আমাদের বেদনা, 17 বছরের যন্ত্রণা। এই যে 17 বছর ধরে এই যে 7 জন যাদের উপরে বদনামে, কলঙ্কে, অভিযোগ আরোপ করা হয়েছিল, তারা তিলে তিলে চলেছে। ভারতবর্ষের 100 কোটি হিন্দু, বিশ্বের বাকি হিন্দুরা এই যন্ত্রণা আমরা সহ্য করেছি যে আমরা নাকি হিন্দু, গেরুয়া সন্ত্রাসের নাকি অপর নাম। ঠিক এর মধ্যে একটি চমকপ্রদ তথ্য এসেছে এর মধ্যে, যে মালেগাঁও বোমা বিস্ফোরণ ঘটনার পর যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির মধ্যে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন কর্মকর্তা ছিলেন মেহবুব মুজাওয়ার। এবং মেহবুব মুজাওয়ার এর কাছ থেকে যে তথ্য এসেছে, সেই তথ্য হলো এই ঘটনার পর একজন শীর্ষ এটিএস অফিসার, কারণ এই ঘটনার পর প্রথম তদন্তের ভার মুম্বাই এটিএস এর উপর ছিল, একজন শীর্ষ এটিএস অফিসার এবং তৎকালীন সরকারের কয়েকজন প্রভাবশালী নেতা ব্যক্তিত্ব ওনার উপর চাপ প্রয়োগ করেছিলেন এই গোটা ঘটনাটিকে গেরুয়া সন্ত্রাস এই থিওরির দিকে স্থানান্তরিত করার জন্য। এবং চাপ প্রয়োগ করা হয়েছিল কোন প্রমাণ ছাড়া, কোন রকম প্রমাণ ছাড়া আরএসএস আমাদের সরসংঘ চালক শ্রী মোহন ভাগবত জিকে গ্রেফতার করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। যদিও উনি এটাকে, এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেন এবং খুব স্পষ্টভাবে উনি বলেন যে উনি সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে
উনি এই ধরনের কাজ করবেন না, গণতান্ত্রিক কাঠামোকে উনি ধ্বংস করবেন না। এর ফলও যদি ওনাকে ভোগ করতে হয়েছিল, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে বিভিন্ন মিথ্যে মামলায় ওনাকে ফাঁসিয়ে দিয়েছিলেন, ওনাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল, ওনার যে প্রমোশন চাকরির ক্ষেত্রে সেটা আটকে গিয়েছিল এবং আদালত ওনাকে নির্দোষ প্রমাণ করে এবং বলা হয়েছে আদালতের তরফ থেকে যে ওনার উপর যে অভিযোগ লাগানো হয়েছিল সেই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক। আমি শেষে আবারও যারা এই ঘটনায় যাদের উপর তীর ছোড়া হয়েছিল, যারা 17 বছর ধরে যারা তিলে তিলে যারা এই কলঙ্ক নিয়ে যারা বেঁচে ছিলেন, মাননীয় সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরজি, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিতজি, রিটায়ার্ড মেজর রমেশ উপাধ্যায়জি, সমীর কুলকার্ণীজি, অজয় রাহিরকরজি, সুধাকর দ্বিবেদীজি, সুধাকর চতুর্বেদীজি, তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। এবং আমরাও আজকে অনেক বেশি বলবো যে আমরা অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি খুশি। তবে এই ধরনের ঘটনা থেকে যেন কংগ্রেস দল এই ধরনের শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির কারণে যেন ভারতবর্ষের লোকতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্রের কাঠামোর উপর যেন এই ধরনের মিথ্যে যেন কুঠারাঘাত না করেন, রাজনীতির জন্য ভোট ব্যাংকের কারণে সেই আবেদনটুকু আজকের এই জায়গা থেকে আমি রাখবো। এবং শেষ করছি, যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।